আসসালামু আলাইকুম। যে কাদের সিদ্দিকী কিছুদিন আগেই বলেছিলেন যে জামাতের সাথে তারা ভেস্তেও যেতে চান না, ভেস্তেও যদি পরকালে মৃত্যুর পর আল্লাহ যদি তাকে ভেস্ত দান করে সেই ভেস্তেও তিনি জামাতের সাথে যেতে চান না, এবং তিনি বলবেন যে আমার জন্য আলাদা ভেস্ত দেওয়া হোক, অথবা যেই ভেস্তে জামাত নাই সেই ভেস্তে আমাকে দেওয়া হোক। তো সেই মানে কাদের সিদ্দিকী গত ইফতার পার্টিতে, গত পরশুদিন সম্ভবত জামাতে ইফতার পার্টিতে তিনি এসেছেন, এবং ইফতার পার্টিতে এসে জামাতের সাথে তার যে সুসম্পর্ক বা মাখামাখি সম্পর্ক একটা আমি লক্ষ্য করলাম। তো এই যে সম্পর্ক, আসলে এটা কি কাদের সিদ্দিকী হেদায়েতপ্রাপ্ত হয়েছেন কিনা, বা কাদের সিদ্দিকী কি জামাতের ঘাড়ে শেষমেশ মানে ঘাড়ের উপরে উঠলেন কিনা, বা সেখানে জামাতের উপরে তিনি ভরসা খুঁজে পেলেন কিনা। এত বড় একটা রাজনৈতিক দল বিএনপি, মুক্তিযোদ্ধার দল, তার দলে যোগ না দিয়ে তিনি কি এখন তাহলে জামাতে যোগ দিতে চাচ্ছেন? তিনি আসলে নাকি শুধুমাত্র ইফতার পার্টি বলে তিনি আসতেন এখানে? শুধুমাত্র ইফতার পার্টি বলে তো আসার কথা না, কারণ তিনি জান্নাতেই যেতে চান না জামাতের সাথে, সে জায়গায় ইফতার পার্টিতে আসবেন এটাও আসলে ভাবা যায় না। কারণ দীর্ঘদিন যাবৎ তিনি যে সেই স্বৈরাচারের দোসর হিসেবে ছিলেন, যে শেখ হাসিনাকে তিনি আরও 10 বছর ক্ষমতায় দেখতে চান। সর্বশেষ তিনি তার পরিবার নিয়ে যখন দেখা করছিলেন শেখ হাসিনার সাথে, তিনি দেখা করছিলেন, বোন বলে ডেকেছিলেন যে আমি আমার বোনকে বলেছি এটা করেছি এটা করছি। পরবর্তীতে আবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি সুর পাল্টালেন যে বাংলাদেশে যত অপকর্ম, দুর্নীতি, চুরি, লুটপাট, গুমখুম হয়েছে 90 ভাগ করেছে শেখ হাসিনা, বাকি 10 ভাগ করেছে অন্য অন্য মানুষজন বাধ্য হয়ে। এ ধরনের বক্তৃতা তিনি কিন্তু দিয়ে আসছিলেন। মানে তিনি কিন্তু সময়ের সাথে সাথে মানে পাল্টে যান, এবং শেষমেশ তিনি সেই জামাতের ইফতার পার্টিতে আসলেন যাদের সাথে তিনি ভেস্তে যাবেন। এখন বাকি রইল শুধু ফজলুর রহমান। তিনি যদিও এখন পর্যন্ত বলে নাই তিনি জামাতের সাথে আসলে ইফতার মানে জান্নাতে যাবেন না, এরকমের কোনো বক্তৃতা তিনি বলেন নাই, কিন্তু জামাতকে যত রকমের গালিগালাজ, যত রকমের অপবাদ দেওয়া দরকার সেটা তিনি দিয়েছেন। অনেকে মনে করেন যে এরা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা। হ্যাঁ, ফজলুর রহমান, এই যে আপনার কাদের সিদ্দিকী, এরা প্রকৃত মুক্তিযোদ্ধা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জামাতের অবস্থান কি? জামাতকে বলা হয় মুক্তিযোদ্ধা বিরোধী, কিন্তু মুক্তিযোদ্ধা বিরোধী আপনি জামাতকে 100 বার বলেন, কিন্তু জামাত কিন্তু দেশদ্রোহী না, এই কথা আপনি বলতে পারবেন না। জামাত স্বাধীনতা চায় নাই, জামাত তো 1947 দেশভাগও চায় নাই। কী কারণে চায় নাই, কেন চায় নাই, এই জিনিসগুলো আসলে আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন। 47 তখন দেশভাগ হয়েছে, জামাত বলছে না দেশভাগ হওয়া যাবে না, কারণ জামাত মনে করছে এই হিন্দুস্তানের মুসলমানরা যদি এদেরকে বিভক্ত করে দেওয়া হয়, যদি এদেরকে আলাদা রাষ্ট্র করে দেওয়া হয়, ভারতের ভিতরে যে মুসলমানরা পড়ে থাকবে, সেই মুসলমানরা অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হবে, তখন এই মুসলমানদের পক্ষে কথা বলার কোনো সুযোগ থাকবে না। জামাত 1971 সালেও চায় নাই বাংলাদেশ আলাদা হয়ে যাক, কারণ তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, এবং বাংলাদেশের মুসলমান এবং পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মুসলমানরা মিলেমিশে যদি এক থাকা যায়, তাহলে মুসলমানদের একটা শক্তি থাকবে। যখনই এই পূর্ব পাকিস্তানকে আলাদা করে দেওয়া হবে, তখনই কিন্তু আপনার মুসলমানরা একটা বিপদে পড়বে, এবং এই পূর্ব পাকিস্তান ভারত দখলে নিয়ে যাবে। ভারতে একটা, কারণ তৎকালীন তো ভারতের ইতিহাস ছিল, তারা কীভাবে হায়দ্রাবাদ, সিকিম দখল করেছে, তখন তো জামাত নয়, সমস্ত মানুষই তো দেখেছে। তো সেই জায়গায় জামাত এই জিনিসটা উপলব্ধি করছে যে আসলে তারা কি এই সিকিম এবং হায়দ্রাবাদ বানাবে বাংলাদেশকে। পরবর্তীতে 2024 সালে এসে তারা কি সিকিম হায়দ্রাবাদই কিন্তু বানিয়েছিল, তাদের একটা অঙ্গরাজ্যে পরিণত করেছিল এই বাংলাদেশকে। তো সেই জায়গা জামাতের যে উপলব্ধি ছিল যে ভারতের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হবে। গত পরশুদিন আপনারা দেখেছেন যে হোলির নামে যে নোংরামি ভারতে চলে, সেখানে মুসলমানরা জুমার নামাজ আদায় করতে পারে না। মসজিদগুলোতে তা পর্যন্ত তারা রং দিয়ে দেয়, অনেক অনেক মসজিদ তারা তিরপাল দিয়ে ঢেকে দিয়েছে। অনেক মুসল্লিরা শুক্রবার দিন নামাজ পড়ে বেরিয়ে আসতে তাদের গায়ে রং লাগানো হয়েছে, তাদেরকে কান্দারে উঠবাস করানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নের মুখোমুখি করানো হয়েছে। এমনকি সেখানকার যে নেতারা পর্যন্ত বলতেছে যে শুক্রবার নামাজ না পড়লে হয় না, কারণ আমরা তো বছরে একদিন হোলি পালন করি, আপনারা তো বছরে 52 দিন শুক্রবার জুমা নামাজ পড়েন, একটা দিন না পড়েন, নয়তো 2টার পরে গিয়ে পড়েন। এই ধরনের কথাবার্তা সেখানকার ধর্মীয় নেতারা, বিজেপির নেতারা পর্যন্ত বলেছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি কি বলবেন? জামাত তো ধর্মভিত্তিক রাজনীতি করে, জামাত তো চায় মুসলিম ঐক্য, জামাত তো চায় সমস্ত মুসলমান এক থাকুক, জামাত তো বিভক্তির রাজনীতি চায় না। বিভক্তি, কারণ কোরআনে
ঘোষণা এসেছে মুসলমানদেরকে ঐক্য থাকতে হবে, মুসলমানদেরকে একত্রে থাকতে হবে, কোনোভাবেই বিভাজন সৃষ্টি করা যাবে না। তো সেই জায়গা থেকে জামাতের জায়গা থেকে তারা চেষ্টা করেছে। এখন বলবেন জামাত তাহলে গণতন্ত্রের রাজনীতি কেন করে, গণতন্ত্র তো হারাম, এই ধরনের কথা অনেকে বলে থাকেন। ভাই, গণতন্ত্রের রাজনীতি তো করবে জামাত, কারণ জামাত খুব ভালো করেই জানে তিনি যখন খেলাফতের রাজনীতি করবে বা অন্য কোনো কিছু করার চেষ্টা করবে, জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। জামাতকে এই বাংলাদেশে বা যে রাজনীতি করে এই ভারতীয় উপমহাদেশে জামাতকে গণতন্ত্রের রাজনীতি না করলে জামাত টিকে থাকতে পারবে না। এই জন্যই জামাত সংস্কার হয়েছে, দিনে দিনে তারা গণতন্ত্রে ফিরে এসেছে। কারণ বিশ্ব মোড়ল যখন গণতন্ত্র, আপনাকে রাজনীতি করতে হলে গণতন্ত্রের রাজনীতি করতে হবে। তো সেই জায়গা থেকে জামাত ও রাজনৈতিক দলের ভিতরে সংস্কার নিয়ে এসেছে। মওদুদিবাদ অনেকে বলে থাকেন, মওদুদিকে জামাত সরাসরি বলে না যে আপনারা মওদুদিকে ফলো করেন, জামাত এটাও বলে দেয় যে মওদুদির যে জিনিসটা ভালো মনে হয় সেই জিনিসটা গ্রহণ করেন, যে জিনিসটা ভালো না মনে হয় সেই জিনিসটা বর্জন করে। জামাতের রাজনীতি স্পষ্ট, স্বচ্ছ, এবং জামাতেরকে যারা অনেকে বলা গুপ্ত সংগঠন, জামাত গুপ্ত সংগঠন না। জামাত সুস্পষ্টভাবে রাজনীতি করতেছে বাংলাদেশে, এমনকি 24 পরবর্তী বাংলাদেশে তারা তো শুধু স্বচ্ছ না, তারা আপনার গুপ্ত রাজনীতি তো কোনো প্রশ্নই আসে না, বরং তারাই সব থেকে বেশি প্রকাশ্যে রাজনীতি করতেছে। তো জামাতকে প্রোপাগান্ডার জন্য বলা, রাজনৈতিক বিরোধিতার জন্য বলা, এগুলো আপনি বলতে পারেন, বারবার বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন, কিন্তু দিন শেষে ভবিষ্যৎ রাজনীতিতে কি হয় সেটা বলা যায় না। যেহেতু কাদের সিদ্দিকীর মতো লোক, যিনি ভেস্তেও যেতে রাজি না, তিনি ইফতার পার্টিতে কিন্তু চলে আসেন। কয়েকদিন পর যদি ফজলুর রহমান চলে আসেন, সেটাও আপনার আমাদেরকে আসলে অবাক করবে না। এটাই রাজনীতি ঠিক এমনই হয়, যখন প্রয়োজন হয় তখন কোলে টেনে নেয়, যখন প্রয়োজন না হয় তখন সরিয়ে ফেলে দেয়। এই জামাতকে কীভাবে বিএনপি ব্যবহার করেছে, কীভাবে জামাতকে আওয়ামী লীগ নির্বাচনে নিয়েছে, কীভাবে জামাতের সাথে আওয়ামী লীগ বিএনপির মাখামাখি খাতির ছিল, এগুলো বাংলাদেশের ইতিহাসে আমরা খুব ভালো করেই জানি। তো রাজাকার বলে ট্যাগ দিয়া তারপর বিভিন্ন সময়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন, তাদেরকে অত্যাচার করবেন, তাদেরকে নিপীড়ন করবেন, তাদেরকে রাজনৈতিক ভুল ব্যাখ্যা দিয়ে চেপে ধরার চেষ্টা করবেন, এটা কিন্তু আসলে এখন আর বাংলাদেশের মানুষ খায় না। বাংলাদেশের মানুষ প্রকৃত ইতিহাস জানে, হিস্ট্রি জানে। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ এটাও জানে যে আপনারা বিপদে পড়লে জামাতকে আবারও ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আপনারা কোলে টেনে নেবেন। তো সেই জায়গায় এখন কাদের সিদ্দিকীর মতো লোকও এসে গেছে। এখন বুঝেন যে এটাই রাজনৈতিক দলের যে বা রাজনৈতিক নেতাদের যে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য যে বুলি বাঘ, দিন শেষে সেগুলো আসলেই শুধু আপনার জনপ্রিয়তা পাওয়ার জন্য।